নমস্কার। আপনাদের মনে আছে কি, আজ থেকে ৩০ বছর আগে শঙ্কর চক্রবর্তী নামে সুরেন্দ্রনাথ কলেজের এক প্রফেসর উইদাউট টিকিটে শিয়ালদা স্টেশনে টিটির হাতে ধরা পড়েছিল। সে তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সুরেন্দ্রনাথ কলেজ থেকে ছাত্রদেরকে ডেকে এনে স্টেশনে মার দাঙ্গা ভাঙচুর হল্লা করেছিল। সেই যে অশান্তির পটভূমিকায় পুলিশের গুলিতে ৫ জন মারা গিয়েছিল, সেই অপরাধে, সেই উস্কানির অপরাধে সেই শঙ্কর চক্রবর্তী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। আর আমাদের পশ্চিমবঙ্গের মহারানী বেগম সাহেবা, যিনি এতদিন একটা মূর্খ, বাংলা উচ্চারণ করতে পারে না, সম্মান না সম্মান না সম্মান, গভর্নমেন্ট না গভর্নমেন্ট না গভর্নমেন্ট বলতে পারে না এখনো। সরস্বতীর মন্ত্র বলতে গিয়ে পাবলিককে হাসিয়ে দিচ্ছে, বাচ্চাদের হাসিয়ে দিচ্ছে, চণ্ডীপাঠ করতে যাচ্ছে, হিন্দুদের জ্ঞানদা ধর্ম বলছে, হিন্দু ধর্মকে জ্ঞানদা ধর্ম বলছে। ও নিজে মুসলিম বলে হিন্দু ধর্মকে খাটো করবে। আমরা হিন্দু হলেও সমস্ত ধর্মকে আমরা শ্রদ্ধা করি। সমস্ত হিন্দু শাস্ত্রে, সমস্ত ধর্মে, সব শাস্ত্রেই লেখা আছে নিজের ধর্মকে ভালোবাসবে, অপর ধর্মকে শ্রদ্ধা করবে। পশ্চিমবঙ্গের এই মূর্খমন্ত্রী ধর্ম বলে কিছুই বোঝে না, অধার্মিক এই রাক্ষসী আজকে কি বলবো, মানব বিদ্বেষী, দেশদ্রোহী, দেশকে ধ্বংস করার জন্য নানান রকম চেষ্টায় ব্যতিব্যস্ত। এসএলের সময় বলেছিল, আমার ঘরে আগুন ধরালে ভারতবর্ষের চারিদিকে আগুন ধরবে, রাজস্থানে আগুন ধরবে, উড়িষ্যায় আগুন ধরবে, মধ্যপ্রদেশ আগুন ধরবে, আসামে আগুন ধরবে, এখানে ধরবে, ওখানে ধরবে। ঠিক পরের দিন দিল্লিতে আগুন ধরল। কে ধরিয়েছিল? ওই তো আগুনটা লাগিয়েছিল। ও বলার পরেই আগুনটা ধরেছিল। কে কোথার থেকে লাগালো কেউ টের পেল না। ওর সঙ্গে যে জঙ্গি জামাত যোগাযোগ আছে সেটা সবাই জানে। ওর কথার মধ্যে সব ফুটে ওঠে, ও নিজেই স্বীকার করে। বেগম সাহেবা বাংলাদেশের খালা, পশ্চিমবঙ্গে রয়েছে বেগম সাহেবা। সেই খালা বেগম সাহেবা নিজেই বলেছে, একটা কমিউনিটি যদি এক হয়ে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, রুখে দাঁড়ায়, তাহলে সেকেন্ডের মধ্যে তোমাদেরকে ভেনিশ করে দেবে। এত বড় কথা একটা রাক্ষসী ছাড়া আর কেউ বলতে পারে? আইন, আদালত, বিচার কোথায়? এবার বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষকে জড়িয়ে এত বড় একটা দেশদ্রোহী মিথ্যা কথা বলেছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে টেনে এনে তার নামে মিথ্যা কথা বলেছে। চরম দেশদ্রোহিতার কাজ করেছে, উস্কে দিয়েছে বাংলাদেশে তার বন্ধু জামাতদেরকে। অসভ্যতামি শুরু করেছে, সেখানে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে। এই রাক্ষসী দিনের পর দিন মানব বিরোধী, জনবিরোধী ভাষা ব্যবহার করছে।
দেশদ্রোহী ভাষা ব্যবহার করছে, আবার বলছে আমার মস্তিষ্ক বুদ্ধির ভাণ্ডার, অর্থের ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার, মূর্খমির ভাণ্ডার কিন্তু কখনো বলে না। ভোটে গুহারা হেরেছে, তা বলে আমি হারিনি। গুহারা হেরেছে, ও কি করে ভাবতে পারে ও ভোটে জিতবে? কে ভোট দেবে ওকে? যারা ভোট দিত রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীরা সব তো পালিয়েছে এসআইআর ভয়ে, এসআইআর এর হাওয়াকে সব পালিয়ে গেছে। আর যারা মৃত ভোটার ছিল, ওর ভোট ব্যাংক, সেগুলো কাটা গেছে। তো যাদের জোরে ও চোরাই ভোটে জিতেছিল এতদিন, এখন তারা নেই, ওর ভোটের জেতার কোনো সম্ভাবনা নেই। তাও অনেক জায়গাতে ওরা বিজেপির পদ্ম ফুলে সেলুটেপ বসিয়ে বসিয়ে রেখে দিয়েছিল। সেই জায়গাগুলো যেগুলো ধরা পড়েছে সেইগুলো বিজেপি জিতে গেছে, যেগুলো ধরা পড়েনি, সার্ভে হয়নি, দেখাশোনার কেউ ছিল না আমাদের, সেসব জায়গায় ওরা জিতেছে। সঠিকভাবে যদি তদন্ত হতো, কোথায় কোথায় সেলুটেপ লাগিয়েছে সব জায়গায় যদি অবজারভার প্রবেশ করত, তবে ওরা 10টা সিটের বেশি পেত না। এখনো বলে রাক্ষসী 230টা সিট পাবে। মানুষ ওকে বিতাড়িত করেছে। কোনোখানে দেখেছে, শুনেছে 92%, 93% ভোট পোলিং হয়েছে বাপের বয়সে? শুনেছে কোনোদিন? তাহলে এত পার্সেন্ট যে ভোটগুলো পড়েছে কিসের জন্য? রানিং সরকারের বিরুদ্ধে যে ভোটটা পড়ে, সেই ভোটটাই সংখ্যায় অধিক হয়ে যায়। অধিক সংখ্যক ভোট মানে সরকার বিরোধী ভোট। ও তো রাজনীতি করছে, 7 বারের এমপি, 3 বারের মুখ্যমন্ত্রী। সংবিধান বলে তো কিছু বোঝে না, সংবিধান কাকে বলে তাই জানে না, আইন কানুন কাকে বলে তাই জানে না। আবার বলে ল পড়িচ্ছে, ল সার্টিফিকেটটা কোথাতে চুরি করে আনছে না পয়সা দিয়ে কিনেছে তার গায়ের জোরে। এখন দেখুন ল মানে জানে? 7 বছরের এমপি, 3 বারের মুখ্যমন্ত্রী। গণতন্ত্র কাকে বলে বোঝে? গণতন্ত্র জানে? মা মাটি মানুষ নাম দিয়েছে, মা কাকে বলে জানে? যাদের ধরে ধরে রেপ করছে, রেপ করাচ্ছে ওর গুন্ডা বদমাশদের দিয়ে। মাটি মানে জানে? যে মাটিগুলোকে ধ্বংস করে দিচ্ছে, মাটিগুলো দখল করে নিচ্ছে। মানুষ মানে জানে? যে মানুষগুলোকে খুন করছে, বধ করছে, তারা সবাই কারো না কারো ছেলে, কারো না কারো স্বামী, কারো না কারো ভাই। এই অসভ্য চরিত্রের মেয়ে ছেলে যদি অ্যারেস্ট না হয়, ফাঁসির অর্ডার না হয়, তাহলে জানবো ভারতবর্ষে আইন বলে কিছু নেই। এই ঘটনা যদি আরব দেশে ঘটাতো, অন্য কোনো দেশে ঘটাতো, সঙ্গে সঙ্গে তার চরম শাস্তি হতো। আরব দেশে ঘটালে সঙ্গে সঙ্গে তাকে মাটিতে গেড়ে, গলা পর্যন্ত গেড়ে ইট পাটকেল ছুটতো মাথার মধ্যে। অন্য যে কোনো দেশে হলে ওকে শুলে চড়াতো। সেখানে আইন আছে, ভারতবর্ষে কি কোনো আইন নেই? অন্য কেউ দেশদ্রোহিতার কথা বললে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যাবে। আর রাবণের বোন শূর্পণখা, সে এত বড় বড় কথা বলে গেল, দেশদ্রোহিতার কাজ করে গেল, দেশ বিরোধী কথা অনবরত বলেই যাচ্ছে। আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন বলতো, এখন তো জেনারেল পাবলিক আমাদের মতো এখনো বলে যাচ্ছে রাক্ষসী। তাকে কেন আইনসঙ্গত উপায়ে অ্যারেস্ট করা হচ্ছে না?
ইমিডিয়েট রাক্ষসীর চরম শাস্তি চাই, ইমিডিয়েট দেশদ্রোহিতার চরম শাস্তি চাই। বাংলাদেশের খালা বেগম সাহেবা পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য জামাতিদের সাথে কন্ট্রাক্ট করেছিল, কন্ট্রাক্ট করে ভোটে দাঁড়িয়েছিল। তোমরা তোমাদের দেশের লোকজন পাঠিয়ে আমাকে জিতিয়ে দাও, আমি পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেব। তারাও কথা দিয়েছিল, হ্যাঁ তুমি জুড়ে দাও, তোমাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানিয়ে দেবো, প্রধানমন্ত্রী বানিয়ে দেবো। ভারত থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে বাংলাদেশের সাথে জুড়ে দাও, তোমাকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী বানিয়ে দেবো। ঘন্টু বানাতো। মূর্খটা ইতিহাস জানে, ইতিহাস বোঝে, ইতিহাস ঘেটে দেখুক। মীর জাফর সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল ওর মতন। ইংরেজরা যখন লড়াই করতে এসেছিল, ভারত দখল করতে এসেছিল, তখন সিরাজউদ্দৌলার দলে ছিল 50,000 সৈন্য, আর ইংরেজ রবার্ট ক্লাইভের দলে ছিল মাত্র 300 সৈন্য। মীর জাফর ছিল সেনাপতি, তার সঙ্গে রবার্ট ক্লাইভ কন্ট্রাক্ট করলো, তুমি আমাদের জিতিয়ে দাও, আমি তোমাকে ভারতবর্ষের রাজা বানিয়ে দেবো। মীর জাফর সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সমস্ত সেনাকে সাইডে সরিয়ে রেখে বলল, সমান সমান সেনায় যুদ্ধ হবে। ওদের 300 সেনা আছে, আমাদের 300 সেনা, সমান সমান সেনায় যুদ্ধ হবে। তখন সহসভা সেনাপতি ছিল মোহনলাল, মীর মদন, জান প্রাণ দিয়ে লড়াই করে তারা মৃত্যুবরণ করেছিল। ইংরেজ জয়লাভ করলো, মীর জাফরের বিশ্বাসঘাতকতা জয়লাভ করলো। তারপরে কি হলো? মীর জাফরকে রাজা বানিয়েছিল, ঘন্টু বানাবে। মীর জাফরকে একটা বাঁশের মধ্যে বসিয়ে রেখেছিল, বাঁশের ওপর একটা চেয়ার বসিয়েছিল, বাঁশের চেয়ারের মাঝখানটা ফুটো করে বাঁশ ঢুকিয়ে দিয়েছিল। এই বাঁশের চেয়ারে তুমি বসে থাকো, এই চেয়ারে তুমি বসে থাকবা, ফুটাটা তোমার পেছনে ঢুকে থাকবে, কিন্তু নড়াচড়া করবা না। ভারতবর্ষের যত ট্যাক্স কালেকশন হবে, সমস্ত ট্যাক্স তুমি কালেকশন করে সমস্ত হিসাব আমাদেরকে বুঝিয়ে দেবে, এইটাই তোমার কাজ। এই তো হয়ে গেল মীর জাফরের বিশ্বাসঘাতকতার চরম উন্নতি না অবনতি আপনারাই করতে পারবে। এই রাক্ষসীও যদি পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে দিত, ভারত থেকে পৃথক করে জামাতিদের কথায়, এবার জিতে গেলে তাই হতো। এবার যদি রাক্ষসী যেত, তাহলে এতদিনে বাংলাদেশ হয়ে যেত। রাক্ষসী যদি জামাতিদের কথা মতন পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের সাথে জুড়ে দিত ভারত থেকে কেটে, তাই রাক্ষসীকে কখনো তারা প্রধানমন্ত্রী বানাতো না। রাক্ষসীকে বলতো ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াতো, পেছনে এক লাথি মারত, ওই খালে গিয়ে পড়তো। ওই যে কালীঘাটের নর্দমার খালে, নোংরা খালে, পরিষ্কার খালে ওরা ফেলতো না। রাজাটা ওরাই হতো। ওরা নিজেরা রাজা না হয়ে 12 মিশালি মাল, হিন্দু না মুসলিম না খ্রিস্টান কি জাত কেউ এখনো জানেই না। হিজাব করে উল্টো করে ঘন্টা বাজিয়ে মা দুর্গার কাছে যায় হিন্দুদের ধর্মকে ছোট করার জন্য। ও তো হিন্দু না সবাই জানে, তো হিন্দুর ঘরে তো জন্ম নিয়েছিল, তাই মুসলিমরা ওকে চাটে কিসের জন্য? মুসলিমদের রক্তে ওর জন্ম বলে। এই রাক্ষসীর সঠিক বিচার চাই, দেশদ্রোহিতার বিচার চাই, ইমিডিয়েট রাক্ষসীকে অ্যারেস্ট করা চাই।
যদি ভারতবর্ষে আইন বলে কিছু থাকে, ইমিডিয়েট ওর অ্যারেস্ট চাই, ইমিডিয়েট ওর অ্যারেস্ট চাই। আমরা সবাই সবাই সনাতনী হিন্দুদের তরফ থেকে ইমিডিয়েট এই দেশদ্রোহী রাবণের বোন শূর্পণখার অ্যারেস্ট আমরা চাই। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।